31শে মের মধ্যে 9, 10, 11, 12 যে নোটিফিকেশান সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু এসে যাবে। ঠিক তারই মধ্যে একটি ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট বা ইম্পর্ট্যান্ট তথ্য কিন্তু উঠে এসেছে। সেটা হচ্ছে মহামান্য হাইকোর্টে আপার প্রাইমারি রিলেটেড একটি কেসে, অর্থাৎ আপার প্রাইমারি নোটিফিকেশান কবে আসবে, দীর্ঘ 10 বছর আসেনি, এই নিয়ে একটি কেসের ভিত্তিতে যে ফাইনাল জাজমেন্ট উঠে এসেছে তাতে যেটুকুনি তথ্য পাওয়া গেছে সেটা হচ্ছে ডেট অফ এক্সাম অফিসিয়ালি জানা গেছে। অবশ্যই ডেট অফ এক্সাম বলতে এক্সাম কবে হতে পারে তার একটা নির্দিষ্ট সময়সীমা। ঠিক এর সাথে সাথে যে তথ্যটা উঠে আসছে সেটা যে ডেট অফ নোটিফিকেশান, অর্থাৎ নোটিফিকেশান কবে আসতে পারে। 3 নম্বর যে এজ, বয়সের ক্ষেত্রে কোনো ছাড় পাওয়া যাচ্ছে কি না, বা পূর্বের নেওয়া সেই একই বয়সে পরীক্ষা হবে, সিলেবাসটা কী রয়েছে এবং কোয়ালিফিকেশান কী লাগছে, এই নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। ফলে তোমরা যারা আপার প্রাইমারির জন্য অপেক্ষা করছিলে বা আপার প্রাইমারি পরীক্ষা দেবে ভাবছো, বা যাদের এই মুহূর্তে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ হয়ে গেছে এবং বিএড এবং ডিএলএড রয়েছে, তারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। প্রথমেই যেটা আমরা আলোচনা করব ডেট অফ এক্সাম, কারণ এটাই একমাত্র কিন্তু ওই নির্দিষ্ট জাজমেন্টে উঠে এসেছে। কারণ আমরা জানি যে দীর্ঘ 10 বছর 2015 সালের শেষ এক্সাম হয়েছিল, তারপরে অর্থাৎ কোনো এক্সাম কিন্তু হয়নি, অর্থাৎ প্রায় 10 ইয়ার্স বাদ নতুন করে এক্সাম হতে চলেছে 2026 সালে। ডেট অফ এক্সামের কথা উল্লেখ করতে গিয়ে কোর্টে যেটা জাজমেন্টে উঠে এসেছে সেটা হচ্ছে মার্চ 26-এর মধ্যে এই পরীক্ষা নিতে হবে। কারণ আমরা জানি এসএসসি যেটা জানিয়েছে সেটা যেহেতু এই মুহূর্তে 31শে মের মধ্যে নতুন নোটিফিকেশান আনতে হবে 9, 10, 11, 12-এর জন্য, এবং তার এক্সাম কন্ডাক্ট করে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করে দিতে হবে উইদিন 31 ডিসেম্বর 2025। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এর মধ্যে যেহেতু চাপ থাকছে, ফলে নতুন করে যে পরীক্ষাটা নেওয়া হবে সেটা অবশ্যই মার্চ 2026-এর মধ্যে নিতে হবে। এটা গেল বিষয়। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, মার্চ 2026-এর পরীক্ষা নিতে বললেও আমরা জানি যে 2026 সালে আমাদের যে বিধানসভা নির্বাচন আছে, ফলে মার্চ মাসের সময় থেকেই কিন্তু বিধানসভা ভোট ওরিয়েন্টেড যে সমস্ত ব্যাপার সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তোমরা প্রত্যেকে হয়তো জানো যে যেহেতু ইলেকশনটা অর্থাৎ বিধানসভা নির্বাচন ইভিএমে হয় এক মেশিনে, এবং তার সাথে সাথে আমরা জানি প্রতিটি বুথেই ভিভিপ্যাটও থাকে। ফলে এই সমস্ত ইভিএম এবং ভিভিপ্যাটের যে কমিশনিং হয় সেই সময় কিন্তু শুরু হয়ে যায়, কারণ আমরা জানি এপ্রিল মাসেই ভোট, এপ্রিল বা মের মধ্যে ভোট হবে। ফলে মার্চ এই সময় ইভিপ্যাট এবং ভিভিপ্যাটের যে কমিশনিং, ভিভিপ্যাটের যে ট্রেনিং, তারপরে তার পরবর্তী সময়ে এই ইভিএম বা ভিভিপ্যাট যারা নিয়ে যাবেন আর কি, মানে পলিং পার্সোনাল, তাদেরকে ট্রেনিং, এই সমস্ত বিষয়গুলো কিন্তু মার্চের শেষ দিক থেকে শুরু হয়ে যায়। ফলে আমার মনে হচ্ছে যদি এই নির্দিষ্ট হাইকোর্টের তথ্য অনুযায়ী, মানে অর্ডার অনুযায়ী যদি পরীক্ষাটা হয়, তাহলে কিন্তু পরীক্ষাটা মোটামুটিভাবে ফেব্রুয়ারির লাস্ট উইকে বা মার্চের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু হয়ে যাবে, তারপরে যাবে না। ফলে এই টাইমটা তোমরা কিন্তু পড়াশোনার জন্য পাচ্ছ। মার্চ বলতে একদম মার্চের শেষের দিকে পরীক্ষা হবে না বলেই আশা করতে পারো, তার আগেই নিশ্চিতভাবে পরীক্ষা হয়ে যাবে, কারণ সেই সময় কিন্তু ভোটের একটা ব্যাপার থাকছে 2026 ইলেকশনের। 2 নম্বর যে বিষয়টা সেটা যে ডেট অফ নোটিফিকেশান কবে হতে পারে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই যে জাজমেন্ট, সেই জাজমেন্টে কিন্তু কোনোরূপ দ্রুত নোটিফিকেশান আনার কথা কিন্তু উল্লেখ নেই। ফলে আমরা জানি যেহেতু বর্তমানে ওবিসি কেস রয়েছে, এবং ওবিসি কেসের যে লাস্ট মানে শেষ যে হিয়ারিংটা হয়েছিল 18ই মার্চ, তার পরবর্তী ক্ষেত্রে নতুন করে যে কম্পিউটার জেনারেটেড ডেট পাওয়া গেছে সেটা হচ্ছে 15/7/2025, অর্থাৎ 15ই জুলাই বা 17ই জুলাই এরকম একটা ডেট পাওয়া গেছে আপাতত। অর্থাৎ বর্তমান সময় পর্যন্ত আমরা বুঝতে পারছি আরও 2 মাস টাইম লাগছে এই কেসটি উঠতে। ফলে এই জুলাই মাসের আগে তো এই কেস না মিললে কোনোভাবেই নোটিফিকেশান আসবে না। এবং আরেকটা কেসে, ঠিক এই কেসেই গত লাস্ট যে হিয়ারিং হয়েছিল তো আপার প্রাইমারি নোটিফিকেশান কবে আসবে, সেখানে কিন্তু এসএসসি স্পষ্ট জানিয়েছিল যে ওবিসি কেস মিডলে এবং রানিং যে আপার প্রাইমারি রিক্রুটমেন্টটা চলছে সেই রিক্রুটমেন্টটার কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হয়ে গেলে তবেই কিন্তু নোটিফিকেশান দেওয়া হবে। সেই জায়গা থেকে আমরা বুঝতে পারছি হয়তো আর 2 মাসের মধ্যে আপার প্রাইমারির যে মানে 16-এর যে কাউন্সেলিং প্রক্রিয়া সেটা হয়তো শেষ হয়ে যাবে, এবং ওবিসি কেস হয়তো তারপরেও মিটে যাবে। ফলে এই নোটিফিকেশান আসতে, যেহেতু নোটিফিকেশান দ্রুত আনার কোনো তথ্য ওই জাজমেন্টে নেই, সেহেতু নোটিফিকেশান আসতে অন্তপক্ষে আগস্ট মাস লাগবেই। এটা কিন্তু তোমাদের মনে রাখতে, আগস্ট মাসের আগে কিন্তু কোনোভাবেই নোটিফিকেশান আসছে না। যদি এর মধ্যে ওবিসি কেসের হিয়ারিংটা আরও এগিয়ে আসে সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু আগস্ট মাসের আগে নোটিফিকেশান আসা সম্ভব নয়।
কারণ যেহেতু ওবিসি কেসের হিয়ারিং জুলাই মাসের শেষ দিকে রয়েছে, তার পরবর্তী ক্ষেত্রে সেই কেসের যে অর্ডার বা ক্ষেত্রে যদি মেটে তারপরে কিন্তু নোটিফিকেশান। 3 নম্বর যে বিষয়টা আমরা আলোচনা করব, এজ নিয়ে অনেকেই চিন্তিত, কারণ দীর্ঘ 10 বছর পরীক্ষা না হওয়ার জন্য অনেকেই কিন্তু বয়সের শেষ দিকে বা অনেকে হয়তো বয়স পেরিয়ে গেছে, তারা হয়তো ভাবছো এই মুহূর্তে যে এজটা কী হয়েছে। মনে রাখতে হবে এজের ক্ষেত্রে, ডেট অফ নোটিফিকেশানের ক্ষেত্রে, সিলেবাসের ক্ষেত্রে, কোয়ালিফিকেশানের ক্ষেত্রে এই নিয়ে কিন্তু কোনো জাজমেন্ট ওখানে আসেনি। ওখানে শুধুমাত্র এসেছে যে অবশ্যই এনসিটি গাইডলাইন্স অনুযায়ী যেহেতু 1 বছরে একবার করে টেট নেওয়া দরকার, যেটা দীর্ঘ 10 বছর হয়নি, সেই কেস থেকে ডেট অফ এক্সাম অন্ততপক্ষে আপনি মার্চ 26-এর মধ্যে পরীক্ষা নিন, এই তথ্যটা উঠে এসেছে, অর্থাৎ এই জাজমেন্টটা এসেছে। এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। ফলে এজ আমরা বুঝতেই পারছি যেভাবে চলে, অর্থাৎ আপ টু 40 ইয়ার্স মানে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে, এবং রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এসসি এসটি যারা রয়েছেন তাদের জন্য 45 ইয়ার্স, অ্যান্ড ওবিসি যে ক্যাটাগরি রয়েছে তাদের আমরা জানি 43 ইয়ার্স। এছাড়া পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য এর যে নির্দিষ্ট এক্সেপশন রয়েছে 5 ইয়ার্স, 10 + 5 ইয়ার্স, এইভাবে কিন্তু ছাড় থাকবে। অর্থাৎ ইউআর ক্যাটাগরির যে 40 ইয়ার্স অর্থাৎ আপ টু 40 ইয়ার্স সেটাই থাকছে। নেক্সট যেটা দেখব, কোয়ালিফিকেশান। সিলেবাসটা আমরা পরে দেখছি। কোয়ালিফিকেশান সে একই, অর্থাৎ এখানে আমরা জানি যেহেতু এনসিটির নিয়ম অনুযায়ী আপার প্রাইমারি, ফলে এখানে ডিএলএড যারা করেছো তারাও যেমন যোগ্য, যারা বিএড করেছো তারাও যোগ্য। তবে এই ডিএলএড বা বিএড শুধুমাত্র ডিএলএড 2 ইয়ার্স এবং বিএড 2 ইয়ার্স যারা তারাই যোগ্য। কোনোভাবেই ডিএলএড ইন স্পেশাল এডুকেশন এবং বিএড ইন স্পেশাল এডুকেশন যারা রয়েছে, স্পেশাল বিএড যেটা বা ডিএলএড স্পেশাল যেটা আরসিআই অনুমোদিত, যেটা স্পেশাল এডুকেটরদের জন্য কাজে লাগে, সেই ডিএলএড বা বিএড যারা তাদের কিন্তু এটা এলিজিবল নয়। ডিএলএডের জন্য অবশ্যই গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ বিএ বিএসসি, এবং বিএডের ক্ষেত্রেও কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, বিএ বিএসসি, সেক্ষেত্রে 50% নাম্বার থাকা জরুরি। অবশ্যই ইউআর ক্যাটাগরির কথা আমি বলছি। নেক্সট আমরা দেখব সিলেবাস, অর্থাৎ সিলেবাসটা কী রয়েছে। সিলেবাসটা আমরা জানি যেভাবেই পরীক্ষা হয়েছিল, অর্থাৎ টেট প্লাস ইন্টারভিউ, সেই একই প্রসেসে হবে। অর্থাৎ এক্সাম প্যাটার্ন, টেট হবে, তারপরে ইন্টারভিউ হবে। টেট হবে 150 মার্কসের। সেই যে 150 মার্কসের কোশ্চেন থাকবে, সেটা কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে বা কোন কোন বিষয় থেকে প্রশ্ন থাকবে, সেটা একদম আমরা অফিসিয়াল সিলেবাস থেকে দেখে নেব। এটা একটি আপার প্রাইমারি 2016-এর যে রেজাল্ট তোমরা জানো, যারা রেজাল্ট দেয় আর কি, সেখানে কোন সাবজেক্টে কত নম্বর পাওয়া গেছে সেই রেজাল্টের একটা ফটো। সেখানে প্রথমেই যেটা একদম স্কোর, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি যেটা থাকে, সেখানে 30 মার্কসের প্রশ্ন থাকবে। ঠিক একই রকমভাবে ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ বেঙ্গলির ক্ষেত্রে 30 মার্কসের, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ হিসেবে 30 মার্কস, এবং যারা সায়েন্স ব্যাংক ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স এই ক্ষেত্রে থাকবে 60 মার্কস, এবং যাদের আর্টস ব্যাকগ্রাউন্ড অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি এই সমস্ত সাবজেক্ট থেকে পরীক্ষা দেবে, ইংলিশ, সোশ্যাল স্টাডিজ হিসেবে থাকবে 60 মার্কস, অর্থাৎ 150 মার্কসের পরীক্ষা। এটা কিন্তু মানে সবারই সায়েন্স ম্যাথ একসঙ্গে নয়, যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যারা হয়তো ম্যাথে গ্র্যাজুয়েশন সম্পর্ক করেছো, কেউ জুওলজিতে করেছো, এই সমস্ত ম্যাথমেটিক্স, জুওলজি এই সমস্ত ক্ষেত্রে এটা হবে 60, সায়েন্স এবং ম্যাথের কোশ্চেন থাকবে 60। একই রকমভাবে হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে সোশ্যাল স্টাডিজ হিসেবে নাম্বার থাকবে 60, অর্থাৎ 150 নম্বরে পরীক্ষা হবে। এই গেল বিষয়। পরবর্তী ক্ষেত্রে সোশ্যাল স্টাডিজের যে পেপার, সেই সোশ্যাল স্টাডিজের পেপারে কী ধরনের প্রশ্ন আসে সেই নিয়ে কিন্তু আমরা নিয়মিত ভিডিও আপলোড করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।